তারপরে ওই আপনার ফিক্সড ডিপোজিট ভেঙে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার নিয়ে যদি কিছু শেয়ার কেনা থাকে কিছু থাকে সেগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে আপনাকে বাড়ি ফিরতে হবে। আমরা বলছি প্রাইভেট স্কুল প্রাইভেট হাসপাতালের খরচাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা বাংলায় বামপন্থীরা বিল আনতে চাই বিধানসভায়। সুব্রতদা, আমি আস্তে আস্তে শুনছিলাম সুব্রতদা বলার সময় ইলেকট্রাল বন্ডের কথা বলছিল। যারা এখানে আমাদের বিরোধীরাও আছেন তারাও জানেন এই কাজ একমাত্র আমরা বামপন্থীরা করতে পারবো। এই সমস্ত প্রাইভেট হাসপাতালের প্রাইভেট স্কুলের যারা মালিক আছে এই সমস্ত ব্যবসাদারদেরকে এদের কাছে আমরা হাত পাতি না, এদের আমরা দু পয়সা খাই না পড়ি না, এদেরকে আমরা দুমানা পুছিও না। একমাত্র আমরা পারবো এই একচেটিয়া মুনাফাখোরির সামনে দাঁড়িয়ে এই আইন পাশ করাতে। তৃণমূলের নেতাগুলো, তৃণমূলের কাউন্সিলরগুলো, তৃণমূলের যত মন্ত্রী এমএলএ গুলোর আছে ওদের কথা ছেড়ে দিন, ওদের বাড়ির লোকেরাও ভুলে গেছে বাড়িতে শেষ কোন আসবাবটা মাইনের টাকায় কিনেছিল। এদের ঘর সংসার চলে সমস্ত এইসব ব্যবসাদারদের কাছ থেকে তোলা তুলে এদের কাছে হাত পেতে। এরা জীবনে কোনোদিন এদের মুনাফাখোরির সামনে আটকাবে না, মুনাফাখোরি আটকাবে না। আমরা একমাত্র আমরা বামপন্থীরা এই কাজ করতে পারি। আপনারা যদি মনে করেন, দল মত নির্বিশেষে আপনাদেরকে বলছি, প্রাইভেট স্কুল প্রাইভেট হাসপাতাল ফ্রি হয়ে যাবে না। সরকারি স্কুলের মতো সরকারি হাসপাতালের মতো ওখানে বিনা পয়সায় পড়াশোনা বিনা পয়সায় চিকিৎসা হবে না, কিন্তু যাদের সাধ্যের মধ্যে থাকে তা মানুষের সেইটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা পশ্চিমবাংলার বিধানসভায় আইন পাশ করাতে চাই। আপনারা যদি মনে করেছেন এই আইনটা করা জরুরি, আমাদের এই দাবিটা ন্যায্য, এই লড়াইটা ন্যায্য, আপনাদের কাছে সমর্থন চাইছি, আপনারা আমাদেরকে জেতান। আমাদের পরের কথা, আরজিকর আন্দোলনের সময় কি হয়েছিল না হয়েছিল আপনারা সবাই জানেন, সব জানেন। সেটাকে নিয়ে পরবর্তীকালে কি হয়েছে না হয়েছে, রাজনীতির নাম করে কি হয়েছে আপনারা সব জানেন। আমি সেই জানা কথাগুলোরও পুনরাবৃত্তি করছি, এইটুকু বলছি আমরা চাই আরজিকর আন্দোলনের গর্ভ থেকে উঠে আসা, আরজিকর আন্দোলনের সেই রাতজাগা মিছিলগুলো থেকে উঠে আসা প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা দাবি, প্রত্যেকটা স্লোগানকে মর্যাদার সঙ্গে এই সমাজে প্রতিষ্ঠা করতে স্কুল স্তর থেকে সিলেবাসের মধ্যে এমন শিক্ষা আমরা দিতে চাই ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে, যাতে এক ছেলেমেয়েরা ছোট থেকে যখন বড় হচ্ছে তারা যেন ধর্মনিরপেক্ষ মানুষের তৈরি হয়, বড় হয়, তারা যেন বিজ্ঞান মনস্ক হয়, তারা যেন কুসংস্কার মুক্ত হয়, এবং ছোটবেলা থেকে তারা যেন জেন্ডার সেন্সিটিভ হয়, তারা যেন লিঙ্গ সাম্যে বিশ্বাসী হয়। আমি এই অর্থে বলছি, কোনো একটা ছোট ছেলেও যখন বড় হবে আমাদের এই সমাজে, আমাদের এই শহরে, একটা ছোট ছেলেও যখন বড় হবে একটা পরিপূর্ণ পুরুষ হবে, যেন সেও যেন এমন শিক্ষা পেয়ে এমন মানসিকতা নিয়ে বড় হয়, এমন পুরুষ তৈরি হয় যে মেয়েদেরকে সম্মান করবে, যে মেয়েদেরকে শ্রদ্ধা করতে শিখবে। কোনো ছেলেও যেন এমন তৈরি না হয় যে কোনো ছেলেরও কোনো কথায় বার্তায় চাল চলনে চোখের চাউনিতে হাতের ইশারায় তার আশপাশের কোনো মেয়ের জন্য সেটা একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এমনভাবে ছেলে মেয়েদেরকে আমরা ছোটবেলা থেকে মানুষ করতে চাই। এবং তার পাশাপাশি আমরা বলছি, দেখুন পশ্চিমবাংলার যে যে বিধানসভা কেন্দ্র যারা আমাদের প্রার্থী আছেন আমাদের পার্টির তারা নির্বাচিত হবে, সে টালিগঞ্জে পার্থপ্রতিম বিশ্বাস হতে পারেন, যাদবপুরে বিকাশ ভট্টাচার্য হতে পারেন, সেটা কসবায় দীপু দাস হতে পারেন, সেটা যেখানে মীনাক্ষী হতে পারে উত্তরপাড়ায়, আমাদের দীপশিতা হতে পারে উত্তর দমদমে, যেখানে আমাদের সায়ন হতে পারে মহেশতলায়, যেখানে আমাদের যারা প্রার্থীরা রয়েছে, যেখানে যেখানে আমাদের পার্টি থেকে যারা লড়াই করছেন, যারা জিতবেন এমএলএ হবেন, আমাদের পার্টির প্রত্যেকজন এমএলএ তার এমএলএ ল্যাডের যে মোট টাকা 5 বছরের, তার মোট টাকার 3 ভাগের 1 ভাগ টাকা বরাদ্দ করবে তার বিধানসভা এলাকায় আলাদা করে মেয়েদের ডেভেলপমেন্টের জন্য, মহিলাদের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রকল্পে, বিভিন্ন স্কিমে, মেয়েদের জন্য স্কুল কলেজ তৈরি করা, নতুন যে হয়তো স্কুলগুলো মাধ্যমিক হয়ে আছে ওগুলোকে উচ্চ মাধ্যমিক করা, যে কলেজে আজকে হয়তো 3টে-4টে কোর্স করানো হচ্ছে সেগুলোর পরিকাঠামো উন্নয়ন করে দরকার হলে নতুন বিল্ডিং বানিয়ে যাতে আরও বেশি কোর্স মেয়েদের কলেজে করানো হয় তার ব্যবস্থা করা, প্রত্যেক ব্লকে এবং শহরের ক্ষেত্রে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একটা করে ডেডিকেটেড স্পোর্টস একাডেমি মেয়েদের জন্য তৈরি করা, যেখানে খেলার মাঠ এবং স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার থাকবে, যাতে মেয়েরা ছোটবেলা থেকে খেলাধুলো করে আমাদের বাংলা থেকে আরও ঝুলন গোস্বামী, আরও ঋচা ঘোষের মতো অ্যাথলিট তৈরি হতে পারে, আরও পিয়ানি বসাকের মতো অ্যাথলিট তৈরি হতে পারে। সেই রকমভাবে একটা করে স্পোর্টস একাডেমি প্রত্যেক বিধানসভা কেন্দ্রে এবং প্রত্যেক ব্লকে তৈরি করা। আমাদের কাছে খেলা মানে এইটা হচ্ছে আমাদের কাছে খেলা, এইটা হচ্ছে আমাদের কাছে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন। আর্জেন্টিনা থেকে মেসি এসছে বলে নিজের গোষ্ঠীকে নিয়ে গিয়ে মেসি কোলে উঠে বললাম, ওইটা আমাদের কাছে ক্রীড়া মন্ত্রকের কাজ নয়। আমাদের কাছে ক্রীড়া মন্ত্রীর কাজ হবে, আমাদের কাছে ক্রীড়া দপ্তরের কাজ হবে, যাতে আমাদের ঘরের ছেলেরা মেয়েরা ছোটবেলা থেকে সরকারি পরিকাঠামোর মধ্যে খেলাধুলো করে বড় হতে পারে, সেই পরিবেশ তৈরি করা। এবং তার পাশাপাশি ধর্মনিরপেক্ষতার প্রশ্ন, দেখুন আপনাদের সবাইকে বলছি, আমরা বামপন্থীরা, আমরা কমিউনিস্টরা, আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে
আমরা ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ রাখতে চাই, কিন্তু আমরা ধর্মনিরপেক্ষতা বলতে সিপিআইএম, আমরা ধর্মনিরপেক্ষতা বলতে আমরা নাস্তিকতা বুঝি না। আমরা ধর্মনিরপেক্ষতা বলতে বুঝি পরমত সহিষ্ণুতা। আমরা মনে করি না যে মানুষকে ধর্মকর্ম ছেড়ে দিতে হবে। আমরা মনে করি না মানুষকে পুজো আর্চা বন্ধ করতে হবে। আমরা মনে করি মানুষকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বলা পথে পরমত সহিষ্ণু হতে হবে। মানুষ নিজের ধর্ম পালন করবেন, তিনি জোর করে অন্য ধর্মকে অপমান করতে যাবেন না, অন্য ধর্মকে ছোট করতে যাবেন না। এইটা ধর্মনিরপেক্ষতার মানে আমাদের কাছে। আমরা 34 বছর সরকার চালিয়েছি। 34 বছরে আপনাদের যদি জিজ্ঞেস করা হয় স্কুল কলেজ রাস্তাঘাটের উন্নয়নে বামফ্রন্টকে 100 কত দেবেন, আপনারা কেউ বলবেন 170, 80 দেবো, 90 দেবো, কেউ বলবেন 104 দেবো, 5 দেবো, 2 দেবো, 0 দেবো, কেউ বলতে পারেন। যদি জিজ্ঞেস করা হয় যাতে বাংলায় চাকরি বাকরি হয়, রাস্তাঘাট ভালো হয়, বড় বড় ফ্লাইওভার তৈরি হয়, আইন শৃঙ্খলার পরিবেশ খুব ভালো থাকে, এই ক্ষেত্রে বামফ্রন্ট কেমন কাজ করেছে, বামফ্রন্টকে কত দেবেন 100? আবার কেউ বলবেন 70, 80, 90, কেউ বলবেন 2, 4, 0, 1, 5 দেবো, কেউ বলতে পারেন। যদি প্রশ্ন করা হয় 34 বছর আমরা রাজ্যে সরকার চালিয়েছি, এই 34 বছর যাতে বাংলার প্রত্যেকজন মানুষ নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পারেন, এই প্রশ্নে বামফ্রন্ট সরকারকে 100 কত দেবেন? আমাদের অতি বড় শত্রুকেও বলতে হবে এই প্রশ্নে আমরা বামফ্রন্ট সরকারকে 100 দেবো। একটা লোক একটা নম্বর কাটতে পারবে না, কেউ বলতে পারবে না বুকে হাত রেখে আমরা সরকার চালালে কি বাংলার হিন্দু কি বাংলার মুসলমান কারোর কোনোদিন নিজের ধর্ম পালন করতে কোনো বাধা পেতে হয়েছে। আমরা কোনোদিন মমতার মতো ইমাম ভাতা দিইনি। আমরা কোনোদিন সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো সেটা দালালকে পয়সা দিয়ে পুষিনি। কিন্তু আমাদের সরকার থাকতে কোনোদিন আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামকে নিজের ছেলেকে দাঙ্গায় হারাতে হয়নি। আমরা কোনোদিন পুরো ভাতা দিইনি। আমরা কোনোদিন পুজো কমিটিকে চাঁদা দিইনি। কিন্তু আমরা সরকার চালালে মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসের মতো, চন্দন দাসের মতো কোনো হিন্দুকেও কোনোদিন দাঙ্গায় তুলতে হয়নি, দাঙ্গায় মরতে হয়নি কোনোদিন আমাদের সরকার থাকতে। তার জন্য জ্যোতি বসুকে কোনোদিন, তার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনোদিন মমতা ব্যানার্জির মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে কালী পুজো দিয়ে, দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে, বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসাতে হয়নি। ওই সমস্ত ন্যাকামো মারতে হয়নি ধর্মনিরপেক্ষতার নাম করে। সরকার ছিল সরকারের জায়গায়, ধর্ম ছিল ধর্মের জায়গায়। মানুষ মাথা উঁচু করে নিজের ধর্ম পালন করেছেন, ধর্ম নিয়ে কোনো দখলদারিও হয়নি। আজকে গোটা বাংলার দিকে তাকিয়ে দেখুন, আপনি রাজনৈতিক পরিসর ছেড়ে দিন। ক্ষমতায় এসছে, প্রথমে কলেজের ভোট হবে না, সব আমাদের দখলে, কর্পোরেশন ভোট হবে না, সব আমাদের দখলে, পঞ্চায়েত ভোট হবে না, সব আমাদের দখলে, থেকে শুরু হলো স্কুল কমিটিতে ভোট হবে না, সব আমাদের দখলে, সমবায়ে ভোট হবে না, সব আমাদের দখলে, কলোনি কমিটিগুলো দখল করবে। এই নেতাজি নগরের কলোনি কমিটি লোকসভা ভোটের পর দখল করতে গেছিল, 24 ঘন্টা রাখতে পারে, ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে নেতাজি নগরের কলোনি কমিটি থেকে। কলোনি অফিস দখল করেছিল, এই অরূপ বিশ্বাসের এক চামচা খাওয়ার ধাক্কা দিয়ে বার করা হয়েছে। কিন্তু আপনাদেরকে বলছি সব দখল করলো। তারপরে হলো সমস্ত সামাজিক পরিসর, খেলার মাঠ, পাড়ার পুজো কমিটি, পাড়ার ক্লাব, সব কিছু দখল করতে হবে। তার 1 বছর আগে চাকদাতে ওই নীলপা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের ফাইল, সে নাকি দুর্গা ঠাকুর। মানে মানসিকতা, এটাকে হাসার ব্যাপার না, মানসিকতার চিন্তা করছে। তুমি ভাই সিপিএম এর সমর্থক হও, তুমি কংগ্রেস হও, তুমি বিজেপি হও, তুমি যেই হও, পাড়ার বারোয়ারি পুজোয় থাকলে দুর্গা আমাদের দিদিকে প্রণাম করতে হবে। আমার দিদিকে প্রণাম করবে তবে তোমার জন্য পুজো, নাহলে পুজোর 5 দিন বাড়িতে বসতে হবে, তোমার পাড়ার প্যান্ডেলে এসে পুষ্পাঞ্জলি দিতে হবে না। আর পুষ্পাঞ্জলি দেওয়ার থাকলে আমাদের দিদির সামনে পুষ্পাঞ্জলি দিতে হবে। ঈদের মঞ্চ, এই সমস্তই দুর্গা পুজোর সব একটা তৃণমূলের নেতারা একটা পুজো হয়ে গেছে, তার উদ্বোধন, একটা পুজোর উদ্বোধন। এটা বলতো টালিগঞ্জে প্রশান্ত সুর অবিসংবাদী নেতা ছিলেন, আমাদের রাজ্যের মন্ত্রী ছিলেন, জ্যোতি বসু ক্যাবিনেটের সিনিয়র মন্ত্রী ছিলেন। এরকম ঘটেছে জ্যোতিবাবু বিদেশে গেছেন, প্রশান্ত সুর মুখ্যমন্ত্রী হিসেবে কেয়ারটেকিং দায়িত্ব সামলেছেন। এত বড় নেতা ছিলেন, কোনোদিন কল্পনা করতে পারতেন আপনাদের পাড়াটা দুর্গাপুজো হচ্ছে, তার মঞ্চে উঠে প্রশান্ত সুর বিরোধীদেরকে গালাগাল দিচ্ছে, কংগ্রেসকে গালাগাল দিচ্ছে? মানে দুঃস্বপ্নে কল্পনা করতে পেরেছিলেন কোনোদিন? আজকে দেখুন সমস্ত পুজোর উদ্বোধন মঞ্চে উঠে মঞ্চটাকে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে মঞ্চে ভাষণ দিয়ে যাচ্ছে। ঈদের মঞ্চ রেড রোডে নামাজ পড়া হচ্ছে, সে মমতা ব্যানার্জি উঠে মাথায় কাপড় জড়িয়ে ঘুরে ঘুরে ভাষণ দিচ্ছে। আপনার জ্ঞান মানে কি? ঈদের মঞ্চে উঠে একটা করে ভাষণ দেবেন, একটা সাধারণ সেন্টেন্স বলবেন, সাধারণ বাক্য বলবেন, আমাদের 5 বার ইনশাআল্লাহ। আমি মানে বিশ্বাস করুন, আমার জীবনে অনেক হাজি সাহেবকে, মৌলানা সাহেবকে, মৌলভী সাহেবকে দেখেছি, অনেক নামাজি মানুষকে দেখেছি, দিনে 5 বার নামাজ পড়েন, একদম নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন করেন। আমি বাবার জন্য কোনোদিন কাউকে দেখিনি একটা সাধারণ বাক্য বলতে 5 বার ইনশাআল্লাহ বলতে হয়। আর মমতা ব্যানার্জি কেন বলেন?